নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যদি মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে মার্কেট, সেটা আজকের দিনে একদম ফ্ল্যাট পারফরমেন্সই দেখিয়েছে। তবে একসময় নিচের দিকেই 26,067.90 এর লো লাগিয়েছিল এবং সেইখান থেকে রিকভারিও আসে। তো যদি দেখেন বিগত কয়েকদিন ধরে এই যে নিফটি হিফটি, এটা কিন্তু একটা কনসোলিডেশন ফেজেই ঘোরাফেরা করছে। তবে স্টক স্পেসিফিক অ্যাকশন রয়েছে। তো যদি এই কনসোলিডেশন ফেজ এটা ভাঙে, তাহলে তো নিচের দিকে এই 26,100 এবং 26,000 এই লেভেল দুটো কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে যদি উল্টো দিকে তেজি আসে, তাহলে কিন্তু এই নিফটি ফিফটি এটাই 26,500 থেকে 600 দিকে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা রাখে। তো যদি দেখেন মোটামুটি এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই এই নিফটি ফিফটি এটা কিন্তু একই লেভেলের মধ্যে কনসোলিডেট করছে। তারপরে অন্যান্য ইন্ডেক্সগুলো, তো সেন্সেক্স এতে সামান্য পতন আজকের দিনে দেখা গেছে। আর যদি নিফটি ব্যাংকের কথা বলি, তো এটা 0.21% পড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন, তো যদি ইন্ডাইসিস ওয়াইজ দেখি, মানে ব্রডার যে ইন্ডাইসিস রয়েছে, এই নিফটি নেক্সট 50 0.13% বেড়েছে। নিফটি ব্যাংক এটা সামান্য ডাউন হয়েছে। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.33% ডাউন। নিফটি মিড ক্যাপ সিলেক্ট এটা 0.69% বেড়েছে। তারপরে এই নিফটি 100, এই 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তারপরে এই মিড ক্যাপের মধ্যে এই 50 এবং 100 এগুলোতে কিছুটা তেজি দেখা গেছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, তো স্মল ক্যাপেও কিন্তু তেজি এসেছে। এই স্মল ক্যাপ 100 এটা দেখতে পাচ্ছেন 0.39% বাড়া এবং এই যে স্মল ক্যাপ 50 রয়েছে, এটাও প্রায় 0.1%-এর কাছাকাছি বেড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন, তো যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, একদম নিউট্রাল দেখতে পাচ্ছেন। এই 3,246 খানা স্টকের মধ্যে 1578 খানা বেড়ে বন্ধ হয়েছে এবং এই 1550 খানা পড়ে বন্ধ হয়েছে। মানে এই বাড়া শেয়ারের সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে পড়া শেয়ারের যে সংখ্যা, সেটা কিন্তু প্রায় সমান সমানই রয়েছে। আর সেক্টর ওয়াইজ তো নিফটি অটো প্রায় 1%-এর কাছাকাছি ডাউন হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.24% পড়েছে। তারপরে নিফটি এফএমসিজি এটা 0.13% ডাউন। তবে আজকে আইটি এখানে কিন্তু খুব ভালো একটা তেজি দেখা গেছে, 1.87% বেড়েছে। তারপরে নিফটি মিডিয়া 0.07% বাড়া। নিফটি মেটাল এটা অনেকদিন পর আজকে ফ্ল্যাট পারফরমেন্স দেখালো। তারপরে নিফটি ফার্মা 0.69% বেড়েছে। পিএসইউ ব্যাংক এটা সামান্য ডাউন হয়েছে। নিফটি রিয়েলটি পড়েছে 0.5% এবং এই যে প্রাইভেট ব্যাংক এখানে একদম ফ্ল্যাট পারফরমেন্স আজকের দিনে দেখা গেছে। তবে স্টক স্পেসিফিক আজকে তেজিমন্দি অনেকই ছিল, অনেক স্টকই ভালো পরিমাণে বেড়েছে এবং অনেক বড় বড় ক্র্যাশও আজকের দিনে দেখা গেছে। তো যদি বাড়া শেয়ারগুলো প্রথমে একবার দেখে নিই, তো এই এলিকন ইঞ্জিনিয়ারিং এটা দেখতে পাচ্ছেন 8.21% বেড়েছে। তারপরে সারেগামা ইন্ডিয়া এতেও একটা স্পাইক দেখা গেছে, প্রায় 6.38% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে এই সোনাটা সফটওয়্যার, তো আইটি রিলেটেড কোম্পানিগুলো আজকে তো ভালো পারফর্ম করেছে, কারণ দেখতেই পাচ্ছেন যে আইটি ইন্ডেক্স সেটাও ভালো পারফর্ম করেছে। তো এখানে 5.80% তেজি দেখা গেছে। তারপরে এই কেপিআইটি টেক, তো এটাও একটা টেক রিলেটেড কোম্পানি, এখানেও 6%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেল। তো এই কেপিআইটি টেক এর প্রতি এই যে জেপি মর্গান এরা কিন্তু ওভারওয়েট রেটিং রেখেই এগিয়ে চলেছে। তো এই ওভারওয়েট রেটিং মানে কি, মানে এদের যারা ফলো করে এই জেপি মর্গানকে, তারা বলছে কেপিআইটি টেক এই স্টকটা এখন ভালো ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, এই সময় অ্যাকিউমুলেট করে রেখে দাও। তো যারা এর কথা শুনে এরকম বেচা কেনা করে, তারা কিন্তু এই জায়গায় কেনাকাটা করছে এবং দেখতে পাচ্ছেন এক বছরে অনেকটা ডাউন হয়েছিল, তো প্রায় 17%-এর কাছাকাছি পড়া ছিল। তবে একসময় ভালো র্যালিও দেখিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম 2020 সালের পর থেকে প্রায় 1200-1300% বেড়েছিল এবং তারপরে এত বড় বাড়ার পরে কিছুটা নিচের দিকে পড়েছিল এবং তারপরে আস্তে আস্তে আবার রিকভারি দেখা যাচ্ছে। তারপরে বিড়লা সফট এটাও 5.39% বাড়া। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, তো এখানে 3.28%-এর তেজি দেখা গেল। তো গতকালও বেড়েছিল। যদি দেখেন গতকালে তো একদম একটা হঠাৎ স্পাইক এসেছিল, 15 থেকে 17% বেড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে ভলিউম সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এর আগের দিনে কত ভলিউম ছিল দেখতে পাচ্ছেন, 8 কোটির ওপরে। আর আজকের ভলিউম কত, আজকের যে ভলিউম এটা তৈরি হয়েছে 11 কোটির ওপরে। তো আশা করা হচ্ছে এই কোম্পানিটা এই যে মার্কেট কাবলিং এর কেস চলছে সেখান থেকে রেহাই পেতে পারে। তো এর পরের ডেট কবে রয়েছে, তো যদি কথা বলি এর পরে এই যে শুনানি, এর ডেট রয়েছে দেখতে পাচ্ছেন এই জানুয়ারির 9 তারিখে, মানে শুক্রবারে হিয়ারিং হবে এবং সেখানে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। সেই কারণেই কিন্তু ইনভেস্টররা এখন কিনে রাখছে। তবে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু মানুষ শুধুমাত্র হোপের কারণেই কিনছে। তো কি হবে না হবে সেটাই জানুয়ারির 9 তারিখেই বোঝা যাবে। হয়তোবা সেদিন কোনো রায় বেরিয়ে আসতে পারে, যেটার পক্ষেও যেতে পারে বা হয়তো এর বিপক্ষেও যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যে এই হিয়ারিং এর ডেট সেটারও পিছিয়ে দেওয়া হলো। তো এখন ইনভেস্টররা এটা মেনেই চলছে যে এই হিয়ারিং, মানে এই হিয়ারিং থেকে যা কিছু আসবে তা কিন্তু এই কোম্পানির পক্ষে আসতে পারে। এরপর আজকে জুয়েলারি সেগমেন্টের স্টকগুলোতে ভালো একটা তেজি দেখা গেছে। তো গতকালই অনুমান করা যাচ্ছিল। তো যদি এই সেগমেন্টের স্টকগুলো দেখি, তো দেখতে পাচ্ছেন সেনকো গোল্ড 11.83% বেড়েছে।
তারপরে এই টাইটান এটা বেড়েছে 3.94%। তো এইখানে অনেকে একটু ভুল করেন যে টাইটান কোম্পানি এটাতেও কম বাড়লো কেন। দেখুন এইখানে মার্কেট ক্যাপ এটাও কিন্তু অনেক বেশি। তো টাইটানের মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, এই 3,79,000 কোটি, এবং সেখানে সেনকো গোল্ড এর মার্কেট ক্যাপ কত, মাত্রই 5,920 কোটির কাছাকাছি। তো মানে কি, মানে এই কোম্পানিতে অল্প কিছু ইনভেস্টমেন্ট এলেও এই স্টক কিন্তু রকেট হয়ে যেতে পারে। এবং সেখানে টাইটান কোম্পানি যার মার্কেট ক্যাপ 3,79,000 কোটির ওপরে, এইখানে কিন্তু বড় মুভ আসার জন্য বড় পরিমাণে টাকার ইনফ্লো দরকার আছে। এবং এর সঙ্গে সঙ্গে পিসি জুয়েলার্স এটাও স্কাই রকেট হয়েছে, 6.34% বেড়েছে। তো এই কোম্পানি তার যে ডেটা পোস্ট করেছিল এটাও ভালো ছিল। তো কোম্পানির এই যে রেভিনিউ মানে এক্সপেক্টেড যে নাম্বারটা সেটা ভালো ছিল, দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ এটা 37% জাম্প করেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের ধারও কিছু মিটিয়েছে, দেখতে পাচ্ছেন স্ল্যাশেস ডেপ্ট বাই 68%। তো অনেকটা ধার কিন্তু তারা কমিয়ে ফেলেছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি জুয়েলারি কোম্পানিগুলোতে তেজি এলো এবং তার পিছু পিছু এটাও কিন্তু বেড়েছে। এবং আরো একটা কোম্পানি রয়েছে এই কল্যাণ জুয়েলার্স, এটাও 3.87% বেড়েছে। আর যদি কথা বলি শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, এখানেও 13%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। আর আজকের দিনে একটা গ্রুপের কোম্পানি ফোকাসে চলে এসেছে, তো সেটা হচ্ছে টাটা গ্রুপ। তো যদি টাটা গ্রুপের কিছু কোম্পানি দেখি, যেমন দেখতে পাচ্ছেন টাটা টেকনোলজি লিমিটেড, তো যদি দেখেন এই লিস্ট হওয়ার পর থেকে নিয়মিত পড়েছে এবং শেষ প্রায় 7 থেকে 8 মাস একই লেভেলের মধ্যে কিন্তু কনসলিডেট করছে এবং বিগত কয়েকদিনের সামান্য তেজি এসেছে। তো যদি এক মাসে দেখেন প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তো কোথাও না কোথাও এই টাটা গ্রুপের কোম্পানিগুলোতে এই রিকভারি আসছে এবং এইখান থেকে কিন্তু বড় মুভের সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই টাটা এলেক্সাই, এটাও অনেকটা নিচের দিকে পড়া রয়েছে। এটাও যদি এরকম টপ লেভেল থেকে দেখেন, তো এই 2022-এ টপ লাগিয়েছিল দেখতে পাচ্ছেন। তো সেইখান থেকে যদি দেখেন মোটামুটি প্রায় কিন্তু 37-38% পর্যন্ত ডাউন হয়ে রয়েছে। তো এই কোম্পানি দুটোর প্রতি বিভিন্ন ব্রোকাররা বুলিশ হচ্ছে। তো তার মধ্যে যদি দেখি জেপি মর্গান, এরা দেখতে পাচ্ছেন আপগ্রেড রেটিং দিয়েছে। তো আগে কি রেটিং দিয়েছিল, আগে রেটিং দিয়েছিল এই আন্ডারওয়েট মানে কমাবার কথা বলছিল। তো সেইখান থেকে কিন্তু এই নিউট্রাল রেটিং দিয়েছে, মানে এই রেটিং এটা আপগ্রেড করেছে। তো কোম্পানিগুলো রিসার্চ এবং ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম সেগুলো কিন্তু আবার শুরু করে দিয়েছে। তো কত টার্গেট দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে এই জেপি মর্গান এর এই টাটা এলেক্সাই এর যে টার্গেট প্রাইস এটা দিয়েছে 4,800। তো আপনারা এটা বলবেন যে বর্তমানে যে দাম চলছে এই 5,851, এটা তো 4,800 এর অনেক উপরেই, কিন্তু তা সত্ত্বেও কেন বেড়ে গেল। দেখুন এর আগে যে টার্গেট প্রাইসটা দিয়েছিল না, সেটা কিন্তু এর থেকে অনেকটা নিচে ছিল। তো এর আগের কত টার্গেট ছিল, তো যদি কথা বলি এর আগে এই টাটা এলেক্সাই এই কোম্পানির প্রতি এই জেপি মর্গান এর টার্গেট ছিল 4,000 টাকা। তো সেখান থেকে কিন্তু এই যে টার্গেট প্রাইস এটা তারা বাড়িয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি টাটা টেকনোলজি এর কথা বলি, এর কত টার্গেট দিয়েছে 710, আর বর্তমানে কতই চলছে এই 683-তে চলছে। আর এর আগের টার্গেট কত ছিল, এর আগের টার্গেট ছিল 570। তো দুই জায়গাতেই এই যে টার্গেট প্রাইস সেটা হাইক করেছে এবং যার কারণে স্টকগুলোও বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের আরো কিছু কোম্পানি বেড়েছে। যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট, এটা 1.27% বেড়েছে। তো এটাও যদি দেখেন এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 28-30% ডাউনে রয়েছে। তো এই স্টকগুলোতে মাঝে মাঝে তেজি চলে আসে, বিশেষ করে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে। যখন এই কোম্পানি কোথাও ইনভেস্টমেন্টের কথা বলে বা এই কোম্পানির কিছু আইপিও আসার কথা চলে মানে এই গ্রুপের, তখন কিন্তু এই টাটা ইনভেস্টমেন্ট এতে বড় বড় র্যালি দেখা যায় এবং তারপরে আবার নিচের দিকে পড়ে। তবে যদি লং টার্মে দেখেন, লং টার্মে কিন্তু এই স্টক ওপর দিকেই যায়। তারপরে টাটা কেমিক্যাল, এখানেও দেখতে পাচ্ছেন কিছুটা তেজি এসেছে, প্রায় 4.5%-এর কাছাকাছি। এটাও যদি দেখেন এক বছরে প্রায় কিন্তু 22.5%-এর উপরে পড়া। তারপরে টাটা মোটরস মানে যে কমার্শিয়াল ভেহিকেলটা রয়েছে, এইখানে তো নিয়মিত তেজি আসছে। তো দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে এটা কিন্তু 436 এই জায়গায় পৌঁছে গেছে। তো যদি দেখেন যখন এই ডিমার্জারের পরে প্রাইস ফিক্স হয়, তখন কিন্তু এরকম 329 এরকম জায়গায় খুলেছিল। তো সেখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু 32-33% ইতিমধ্যেই বেড়ে গেছে। এছাড়াও আরো কিছু কোম্পানি বেড়েছে, যেমন অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড 4.88% বাড়া। তো রিটেল সেগমেন্টে কাজ করে একটি স্ট্রং কোম্পানি। এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিক্ট ডিজাইন এডিনা, এখানেও 4.60% তেজি আজকের দিনে দেখা গেছে। আর পড়েছে কোনগুলো, তো অনেক শেয়ার আজকে পড়ার লিস্টে ছিল। তো তার মধ্যে যদি কথা বলি বালু ফোর্জ ইন্ডাস্ট্রিজ, তো দেখতে পাচ্ছেন 11.80% পড়েছে। তো যদি ভাবেন এই স্টকটা শুধুমাত্র 11.80% পড়েছে, সেরকমটা কিন্তু নয়। একসময় দেখতে পাচ্ছেন এই স্টকটা এই 20%-এর লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছিল এবং সেইখান থেকে রিকভারি করার পর এখন এই প্রায় 12%-এর কাছাকাছি ডাউন। তো দেখতে পাচ্ছেন কতটা রিকভারি করেছে, প্রায় কিন্তু 10%-এর উপরে রিকভারি করেছে। তো কোম্পানি কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ফোর্সড কম্পোনেন্ট সেগুলো তৈরি করে, যেমন ক্র্যাঙ্কশ্যাফটস, তার সঙ্গে সঙ্গে রেলওয়ের যে হুইল রয়েছে, তারপরে ট্রান্সমিশন ক্লাচ,
তারপরে হাইড্রোলিক মোটর, তারপরে বিভিন্ন হুক, ব্রেক পার্টস এগুলো তৈরি করে, মানে গাড়ি সংক্রান্ত কাজ এই কোম্পানি করে থাকে। তো কোম্পানির মার্কেট ক্যাপও ছোট, দেখতে পাচ্ছেন 5,911 কোটি। তো এরকম স্টকগুলোতে যখন অল্প কিছু টাকা বেরিয়ে যায় বা অল্প কিছু টাকা ঢোকে তখন কিন্তু এই স্টকে বড় ওঠাপড়া দেখা যায়। তো যেমন দেখতে পাচ্ছেন শার্পলি নিচের দিকে পড়েও ছিল, তারপরে কিন্তু ইনফ্লো বেড়ে যাওয়ার কারণে আবার রিকভারিও শার্পলি দেখিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি ভলিউমের কথা বলি তো দেখতে পাচ্ছেন হেভি ভলিউম কিন্তু আজকের দিনে জেনারেট হয়েছে। আজকের দিনের ভলিউম দেখতে পাচ্ছেন এই 1,15,00,000-এর উপরে। তো এর আগে ভলিউম কত থাকতো? এই 3,00,000, 2,56,000, তারপরে 1,65,000, 98,000 এরকম ভলিউম চলতো। তো সেখান থেকে এই যে ভলিউম, এখানেও কিন্তু অনেক বড় স্পাইক দেখা গেছে, মানে কি অনেক বেচা কিনে কিন্তু আজকের দিনে হয়েছে। তবে যে সবাই বেচে বেরিয়ে গেছে এরকমটা নয়, অনেকে কিন্তু কিনে পোর্টফোলিওতে ধরেও রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি, এটা কত? 16.17%, মানে ধরুন 100খানা শেয়ার আজকে টোটাল বেচা কেনা হলো, তার মধ্যে 16খানা শেয়ার মানুষ কিন্তু ধরে তাদের পোর্টফোলিওতে রেখে দিয়েছে, মানে হোল্ড করেছে। তো এই স্টকটা এতটা বেশি পড়লো কেন এবং তারপরে রিকভারি বা কেন এলো? তো দেখতে পাচ্ছেন এই যে জি বিজনেস এটা একটা রিপোর্ট করেছে কি ইনকাম ট্যাক্স রেট অ্যাট বালুফোর্জ রিলেটেড কোম্পানিজ ইন দিস সিটি। কিছু রেট কিন্তু দেখা গেছে এই কোম্পানিতে, সেই কারণেই কিন্তু স্টকটা পড়েছে। তো এই বালুফোর্জ এবং তার সঙ্গে যুক্ত কিছু ফার্মে রেড চলেছে। তো দেখতে পাচ্ছেন কিছু রেকর্ড সেগুলো সিজ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু ডকুমেন্টসও সিজ করা হয়েছে, কারণ একটা তদন্ত চলছে। তো এটা কোথায় হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মুম্বাইয়ের আইটি ডিপার্টমেন্ট, তারাই রেড চালিয়েছে। আর কবে চালিয়েছে দেখতে পাচ্ছেন এই টিউসডে। তো গতকাল এই যে রেড সেটা দেখা গেছে। তো এখন এই তদন্ত চলছে, কিন্তু এটাও রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই যে রেডটা চলেছে সেটা কিন্তু একটা রুটিন চেক আপ, মানে এই আইটি ডিপার্টমেন্ট এদের মাঝে মাঝে রেড করতে হয়, সেই কারণে রেড করা হয়েছে। তো তারপরে কিন্তু শার্প রিকভারিও দেখা গেছে। তো যদি কোম্পানির কথা বলি, খুবই ভালো একটি স্ট্রং কোম্পানি। এই প্রোমোটার দেখতে পাচ্ছেন এই 54.85% স্টেক ধরে রেখেছে। এফআই এর কাছে রয়েছে 8.33%। ডিআইআই এদের কাছে কমেছে, 1%-এর নিচে রয়েছে। গভর্নমেন্ট এরাও কিন্তু কিছু স্টেক ধরে রেখেছে, এই 4%। এবং যদি পাবলিকের কথা বলি এদের কাছে 31% স্টেক রয়েছে। তো যেহেতু দেখতে পাচ্ছেন এই ডেলিভারেবল কোয়ান্টিটি এটা ভালো রয়েছে, তো এখান থেকে কিন্তু রিকভারির সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। এবং এই কোম্পানিতে বড় ইনভেস্টরের নামও কিন্তু সামনে এসেছে। তো যদি পাবলিকের কথা বলি তো দেখতে পাচ্ছেন এখানে আশিস কাচুলিয়াজি এই বড় ইনভেস্টরের নাম কিন্তু দেখা গেছে। এরপরে যে কোম্পানিটা পড়েছে সেটা হচ্ছে সিবলা লিমিটেড। তো এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করে একটি কোম্পানি। তো এই কোম্পানি কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন আফটার ইউএস এফডিএ ফ্ল্যাগস ইস্যু অ্যাট ইটস কি ফেসিলিটি। তো ইউএসএ যে এফডিএ রয়েছে, মানে যারাই খাবার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ওষুধ তার যে গুণগত মান চেক করে, তারা কোম্পানিতে কিছু রেড চালিয়েছে এবং সেখানে তারা কিছু নোটিশ জারি করেছে। তো এই কোম্পানির একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে রেড চালানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই গ্রিস বেসড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যেটা সিবলার হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্টনার, মানে এই কোম্পানিটা ওষুধ তৈরি করে এবং সেটাকে মার্কেটে সাপ্লাই করে সিবলা এই কোম্পানিটা। তো এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা রয়েছে তাদের যে ফেসিলিটি সেখানে রেড চালানো হয়েছে। তো সেখানেই ইউএস এফডিএ কিছু প্রবলেম খুঁজে পেয়েছে। তো কি কি প্রবলেম গুলো? তো দেখতে পাচ্ছেন এই যে ইউএস এর এফডিএ রয়েছে তারা অনেক ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটি কন্ট্রোল প্রবলেম খুঁজে পেয়েছে। যেমন কি কন্টামিনেশন রিস্ক, তার সঙ্গে সঙ্গে স্টেরাইল ম্যানুফ্যাকচারিং ডেফিসিয়েন্সিস, তার সঙ্গে সঙ্গে রিজেক্টেড ব্যাচেস, তারপরে ইনঅ্যাডিকুয়েট কোয়ান্টিটি ফেলিওর রেসপন্সেস, তারপরে ডাটা রিলায়েবিলিটি ইস্যু, এইগুলো কিন্তু খুঁজে পেয়েছে। তো প্রায় এরকম 9খানা নোটিশ কিন্তু জারি করা হয়েছে কোম্পানির কাছে। এবং এইখানে সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে এই ডাটা রিলায়েবিলিটি ইস্যু। তো এর মানে কি? তো এই ডাটা রিলায়েবিলিটি মানে হচ্ছে এখানে কোম্পানির যে মেডিকেলের ডাটা সেইগুলো সম্পূর্ণ থাকতে হয়, অপরিবর্তিত থাকতে হয় এবং যার বিশ্বাসযোগ্যতা এটা থাকতে হয়। তো সেই ব্যাপারে কিন্তু এই ইউএসএফডিএ এরা প্রশ্ন তুলেছে। তো এই ডেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, যেমন রোগীর চিকিৎসা, তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট প্ল্যান, তারপরে মেডিকেশন যে ডোজ, সার্জারি প্রসিডিওর, তার সঙ্গে সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল। তো এই ডাটা রিলায়েবিলিটি এইখানে কিছু ভুল হলেও রোগীর জীবন কিন্তু ঝুঁকিতে পড়তে পারে। তো এরকম কিছু প্রবলেমের কারণে এই স্টকে কিন্তু পতন দেখা গেছে। তবে এই যে প্রবলেমগুলো এইগুলো কিন্তু কোম্পানির নিজের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে দেখা যায়নি। এই কোম্পানির একটা ম্যানুফ্যাকচারার রয়েছে যারা একটা ওষুধ তৈরি করে এবং সেটাকে সিবলা মার্কেটে নিয়ে আসে, তাদের যে ফেসিলিটি সেখানে কিন্তু প্রবলেম দেখা গেছে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস 3.35% ডাউন হয়েছে। জেডএফ কমার্শিয়াল পড়েছে 3%-এর উপরে। টিবিও টেক 1.94% ডাউন। ইন্ডিয়ান হোটেল কোম্পানি পড়েছে 1.71%। তারপরে সুমিতম কেমিক্যাল এখানেও 2.84% ডাউনফল দেখা গেছে। আর যদি কমোডিটি মার্কেটের কথা বলি তো কমোডিটির মধ্যে যে মেটাল রয়েছে সেখানে কিন্তু আজকের দিনে ভালো পরিমাণে একটা পতন দেখা গেছে। তো যদি এই সিলভারের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই 2,52,900 কাছাকাছি চলছিল, তো কত পয়েন্ট পড়েছে? 5,900
911 পয়েন্ট পড়েছে। একসময় কিন্তু প্রায় 2,60,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো এই আমেরিকা এবং ভেনেজুয়েলা এই রিসেন্ট কেসের পরে এই যে সিলভার সেখানে স্পাইক দেখা গিয়েছিল, তো মনে হচ্ছিল এই যে পরিস্থিতি সেটা আরো খারাপ হবে। তো সেই কারণে কিন্তু সিলভারে তেজি এসে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে আবার এই সিলভার এখানে কিন্তু পতন দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এই গোল্ড ফিউচার্স এখানেও প্রায় 1100 পয়েন্টের কাছাকাছি ডাউনফল দেখা গেল। তারপরে নিকেল ফিউচার্স এটা ভালো পারফর্ম করেছে 5.08%। তারপরে যদি কপার ফিউচার্স এর কথা বলি তো এটা 1.38% ডাউন হয়েছে। আর এই অ্যালুমিনিয়াম ফিউচার্স এটাও কিন্তু পড়েছে। মানে নিকেল এটা বাদ দিয়ে বাকি যে মেটালগুলো সেগুলো খারাপ পারফর্ম করেছে। তো যদি দেখেন এই রিলেটেড যে বাকি কোম্পানি রয়েছে যেমন হিন্দ জিঙ্ক, বেদান্ত, তারপরে হিন্দুস্তান কপার, এগুলোতেও কিন্তু আজকের দিনে সামান্য সামান্য পতন দেখা গেছে। আর এরপরে যদি নিফটি এফটির কথা বলি তো আজকে 20টা কোম্পানি পজিটিভে এবং 30টা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। তো কোনগুলোতে ভালো তেজি এবং পতন দেখা গেছে এই নিফটি এফটির মধ্যে? তো টাইটান একদম টপে রয়েছে 3.94%। তারপরে 3টে কোম্পানি আইটি সেক্টর থেকে রয়েছে। এই এইচসিএল টেক 2.36% বাড়া, তারপরে উইপ্রো বেড়েছে 1.79%, টেক মাহিন্দ্রা 1.76% বাড়া এবং এই জিও ফাইন্যান্স এটা 1.73% বেড়েছে। আর পড়লো কোনগুলো? তো যদি পড়া শেয়ারের কথা বলি তো প্রথমেই সিবলা রয়েছে। এই ইউএসএফডি এর কিছু নোটিশ জারি করার পরে 4.28% ডাউন হয়েছে। তারপরে মারুতি 2.81% ডাউন। টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেলের স্টকটা এটা পড়েছে 1.60%। পাওয়ার গ্রিড 1.60% ডাউন এবং ম্যাক্স হেলথ এখানেও প্রায় 1.59%-এর কাছাকাছি পতন দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।